আজকের আলোচনা আহ, পারমাণবিক অস্ত্র নিয়ে। আমাদের হাতে একটা বেশ ভালো প্রতিবেদন আছে, পারমাণবিক অস্ত্রের পরিচিতি ও প্রভাব। আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে বুঝতে যে এই অস্ত্রগুলো আসলে কি, মানে কিভাবে কাজ করে, এর ফলাফল কতটা মারাত্মক হতে পারে, আর কেনই বা দেশগুলো এগুলো রাখে। চলুন সরাসরি শুরু করি। তাহলে একদম গোড়ার প্রশ্নে আসি। এই যে পারমাণবিক বোমা জিনিসটা ঠিক কি? প্রতিবেদন বলছে এর শক্তি আসে পরমাণুর ভেতরের বিক্রিয়া থেকে, তাই না? একদম একদম ঠিক। প্রতিবেদনে উৎসটিতে দুই ধরনের বিক্রিয়ার কথা বলা হয়েছে। একটা হলো ফিশন, পরমাণুর বিভাজন, আর অন্যটা ফিউশন, যেখানে পরমাণু জোড়া লাগে। আর কখনো কখনো দুটোই একসাথে ব্যবহার হয়। আচ্ছা, ফিশন বোমা, অ্যাটম বোম, হিরোশিমা নাগাসাকি, ওগুলোর কথাই তো আসছে। উৎস কি বলছে এটা নিয়ে, কিভাবে কাজ করে? হ্যাঁ, হিরোশিমা আর নাগাসাকিতে তো ফিশন বোমায় ব্যবহার হয়েছিল। এই বোমায় ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এইরকম ভারী অস্থিতিশীল পরমাণু থাকে তো, সেগুলোর নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে একরকম আঘাত করা হয়, ভেঙে যায়। আর এই ভাঙনের ফলে আরও নিউট্রন বেরোয়, আর সঙ্গে অসংখ্য শক্তি, তাপ, বিকিরণ, এটাই তখন শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন তৈরি করে ফেলে। প্রতিবেদনে কিন্তু এই শক্তি, তাপ আর বিকিরণের ওপর খুব জোর দেওয়া হয়েছে। ও আচ্ছা, বুঝলাম। আর ফিউশন বোমা, যেটাকে হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমও বলে, উৎস বলছে ওগুলো নাকি আরো অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, অনেক অনেক বেশি শক্তিশালী। উৎস এটার কারণও বলেছে। ফিউশন বোমার ক্ষেত্রে, বুঝলেন, হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, সেগুলোকে প্রচণ্ড কল্পনাতীত তাপ আর চাপে একসাথে জুড়ে দেওয়া হয়, ফিউজ করা হয়। এটাতে হিলিয়াম তৈরি হয়, আর ফিশনের চেয়েও বহু গুণ বেশি শক্তি বেরোয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই যে প্রচণ্ড তাপ আর চাপ দরকার ফিউশন শুরু করতে, সেটা তৈরি করার জন্যই ওর ভেতরে একটা ছোট ফিউশন বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাবুন একবার। তাই এর ধ্বংস ক্ষমতাটা ধারণার বাইরে হতে পারে। সর্বনাশ! ভাবলেই কেমন লাগছে। প্রতিবেদনের একটা বড় অংশ জুড়ে তো এর প্রভাবের কথা বলা হয়েছে। বিস্ফোরণ তরঙ্গ, তাপীয় বিকিরণ, আয়োনাইজিং বিকিরণ, তারপর ইলেকট্রোম্যাগনেটিক পলস বা ইএমপি, ফল আউট, এগুলো একটু সহজ করে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। উৎস অনুযায়ী প্রভাবগুলো দেখুন, নানা রকম। প্রথমটা হলো বিস্ফোরণ তরঙ্গ বা ব্লাস্ট ওয়েভ। এটা আসলে বাতাসের একটা প্রচণ্ড ধাক্কা, বহু দূর পর্যন্ত বাড়িঘর, বিল্ডিং, ব্রিজ সব ভেঙে গুড়িয়ে দিতে পারে। দ্বিতীয়টা হলো তাপীয় বিকিরণ, থার্মাল রেডিয়েশন। এটা হলো ভয়ঙ্কর আলোর ঝলকানি আর তীব্র তাপ, মাইলের পর মাইল জুড়ে আগুন লাগিয়ে দিতে পারে, আর মানুষের চামড়ায় সাংঘাতিক পোড়া ক্ষত তৈরি করতে পারে। উফ! তৃতীয়টা হলো আয়োনাইজিং বিকিরণ, আয়োনাইজিং রেডিয়েশন। এটা চোখে দেখা যায় না, কিন্তু খুব সাংঘাতিক। সঙ্গে সঙ্গেই রেডিয়েশন সিকনেস হতে পারে, আর লম্বা সময়ে দীর্ঘমেয়াদে ক্যান্সার বা ধরুন জেনেটিক সমস্যা, এগুলোর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। উৎস কিন্তু এই দীর্ঘমেয়াদী প্রভাবটার ওপর বেশ জোর দিয়েছে। আর ওই ইএমপি আর ফলআউট, ওগুলো কি? ইএমপি ইলেকট্রোম্যাগনেটিক পালস, এটা হলো একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, খুব শক্তিশালী। এটা ইলেকট্রনিক সার্কিটগুলো নষ্ট করে দেয়। ভাবুন, পাওয়ার গ্রিড, কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার সব বসে যেতে পারে একটা বিশাল এলাকা জুড়ে। আর ফলআউট, ফলআউট হলো বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলোবালি বাতাসে মেশে তো, সেটাই হলো ফলআউট। এটা হাওয়ায় ভেসে অনেক দূরে চলে যেতে পারে, মাটি, জল, বাতাস সব দূষিত করে দেয়। আর এই তেজস্ক্রিয়তা বহু বছর থেকে যায়। এই রিপোর্টে আবার পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টারের কথাও আছে। এটা তো আরো ভয়ের শোনাচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, এটা একটা সম্ভাব্য বৈশ্বিক প্রভাব, খুব মারাত্মক। উৎস বলছে, যদি অনেকগুলো পারমাণবিক বোমা ফাটে, বিশেষ করে শহর বা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, তাহলে প্রচুর পরিমাণে ধোঁয়া, ধুলো, এগুলো সব অ্যাটমসফিয়ারের অনেক উপরে উঠে যাবে। এই ধুলোর মেঘটা তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে দেবে না, বাধা দেবে। ফলে কি হবে? সারা পৃথিবীর তাপমাত্রা হু হু করে কমে যাবে। এটাই হলো পারমাণবিক শীতকাল। এর ফল ভাবুন একবার। চাষবাস বন্ধ, খাবার থাকবে না, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে।
মানে মানব সভ্যতাটাই হয়তো থাকবে না। কিন্তু এত সব জানার পরেও এত ভয়ঙ্কর অস্ত্র দেশগুলো কেন বানাচ্ছে, কেনই বা রাখছে নিজেদের কাছে? উৎস কিছু বলছে? ওই যে ডিটারেন্স বা প্রতিরোধ, এটাই কি মূল কারণ? হয় মানে সোজা কথায়, আমার কাছে যদি এটা থাকে তাহলে অন্য কেউ আমাকে আক্রমণ করার আগে 10 বার ভাববে, কারণ পাল্টা মার খাওয়ার ভয় থাকবে। এটাকে বলে মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন বা MAD, মানে দুপক্ষের নিশ্চিত ধ্বংস। তবে ব্যাপারটা কিন্তু খুবই জটিল আর ঋষ্যজনক। এটা নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তিও আছে, যেমন NPT, মানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। লক্ষ্য হলো এই অস্ত্রের বিস্তার আটকানো আর আস্তে আস্তে নিরস্ত্রীকরণের দিকে যাওয়া। কিন্তু কতটা কি হচ্ছে সে তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কোন কোন দেশের কাছে এই অস্ত্র আছে বলে উৎসটিতে বলা হয়েছে? উৎস বলছে, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর চীন, এই 5টা দেশ NPT চুক্তির অধীনেই স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এছাড়া ভারত, পাকিস্তান আর উত্তর কোরিয়া, এরাও পরীক্ষা চালিয়েছে আর নিজেদের পারমাণবিক শক্তিধর বলে ঘোষণা করেছে। আর আছে ইসরায়েল। ব্যাপকভাবে মনে করা হয় যে তাদের কাছেও আছে, যদিও তারা সরকারিভাবে এটা স্বীকারও করে না, অস্বীকারও করে না। তাহলে মোটের ওপর যা দাঁড়ালো, এই পারমাণবিক অস্ত্র একটা চরম বিধ্বংসী প্রযুক্তি। এর প্রভাব শুধু একটা এলাকা বা দেশে নয়, সারা পৃথিবীতে পড়তে পারে। আর এর অস্তিত্বটা টিকে আছে আসলে একে অপরের ভয় আর প্রতিরোধের এক জটিল খেলার ওপর, তাই তো? একদম ঠিক তাই। আর এখানেই তো একটা বিরাট প্রশ্ন চলে আসে, তাই না? যেটা এই প্রতিবেদনটা পড়ার পর মনে হওয়া খুব স্বাভাবিক। প্রশ্নটা হলো, টেকনোলজি বা প্রযুক্তি আমাদের হাতে এরকম অভাবনীয় ধ্বংসের ক্ষমতা তো তুলে দিল, কিন্তু এই ক্ষমতাটাকে সামলানোর মতো রাজনৈতিক বুদ্ধি, পারস্পরিক বিশ্বাস, বা ধরুন এটাকে পুরোপুরি পৃথিবী থেকে সরিয়ে ফেলার মতো সদিচ্ছা বা ক্ষমতা, সেটা কি আমাদের তৈরি হয়েছে মানবজাতির? প্রশ্নটা, হ্যাঁ, সত্যি খুব ভাবনার। আর এর উত্তর খোঁজাটা হয়তো আজকের আলোচনার চেয়েও অনেক বেশি জরুরি। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।